গতকালকে আমার রাতের বেলা ঘুমের সময় আমার মায়ের গল্প শোনালাম। আজকে সকালবেলা নাস্তার সময় আমার বাবার গল্প শোনাবো। আমার বাবার অনেক গল্প, নেভিতে জাহাজে তার যে কত গল্প প্রতিদিন আমরা শুনি। ভাবতেছি আপনাদেরকে একটু শোনাই, আপনারাও শুনেন। এরপরে তার কোরআন হাদিসের অনেক গল্প আছে। ক্রমে ক্রমে আমি কোরআন হাদিসের গল্পগুলোও দিব। আজকে আপনাদেরকে একটুখানি, আজকে কি গল্প শোনাবেন আপু? জাহাজের। আচ্ছা, যদি শোনাতে চাও তো সাউথ আফ্রিকার ঘটনাটাই বলি। সাউথ আফ্রিকার জাহাজের ঘটনা শোনাবে। আমার হাজব্যান্ড সাউথ আফ্রিকা থাকে, তো এই জন্য আব্বু সাউথ আফ্রিকার গল্প বলতে বেশি পছন্দ করে। দেখা যাচ্ছে আপনাকে? আমাকে তো দেখতেছি, এখন বলেন, শুনতেছে কি? হ্যাঁ শুনতেছি, সবাই শুনতেছে, বলেন। আমি তখন পাকিস্তান নৌবাহিনীতে চাকরি করি। পাকিস্তান নৌবাহিনী ফ্রান্স থেকে 2টা সাবমেরিন ক্রয় করলেন। সাবমেরিন সাগর পথে দীর্ঘদিন একা চলতে পারে না, যে কারণে তাকে সাহায্যকারী জাহাজ হিসাবে আমরা পাকিস্তান করাচির থেকে ফ্রান্সে গেলাম সাবমেরিন আনতে। তখন সুয়েজ ক্যানেল কোনো মানে সব রকমের যুদ্ধ জাহাজের জন্য নিষিদ্ধ ছিল। সুয়েজ ক্যানেল দিয়ে আসতে পারবে না, যে কারণে পুরো আফ্রিকাকে পশ্চিম দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘুরে আসতে হবে। তো সাবমেরিন একা এত দীর্ঘপথ চলতে পারে না, যে কারণে আমরা সাহায্যকারী জাহাজ হিসাবে সাবমেরিনকে ফ্রান্স থেকে আগায় আনতে গেলাম। যাওয়ার পথে সাউথ আফ্রিকার দক্ষিণে ক্যাপটাউন এলাকার যাওয়ার পরে এক বিরাট ঝড় আসলো। ঝড়ের কবলে আমাদের জাহাজটা তখন পশ্চিম দিকে যাচ্ছিল, সাউথ আফ্রিকার দক্ষিণ পাড় দিয়ে পশ্চিম দিকে যাচ্ছিল, আর ঝড় আসছিল পশ্চিম দিক থেকে। পানির উঁচু উঁচু ঢেউ আমাদের ছোট জাহাজের উপর দিয়েই চলে যাচ্ছিল। জাহাজ আমরা দেখি জাহাজ একবার পানিতে ডুবে আবার ভাসে, ডুবে আর ভাসে, মানে উঁচু উঁচু ঢেউ এসে জাহাজের উপর দিয়ে চলে যায়। আমরা সবাই জীবন রক্ষার্থে জাহাজের ভিতরে ঢুকে পড়লাম। জাহাজের পিঠে আর কেউ নাই। প্রায় 1 ঘন্টা পরে ঝড় থামছে। পরে আনুমানিক 1 ঘন্টা পরে ঝড় থামলে পরে আমরা জাহাজের পিঠে গেলাম। গিয়ে দেখি আমাদের জাহাজের পিঠের সব কিছুই লণ্ডভণ্ড। একটা আমাদের সাহায্যকারী মানে জাহাজ কোনো দুর্যোগে পড়লে আমরা একটা মোটর বোটে আত্মরক্ষা করতে পারবো, এরকম একটা মোটর বোট ছিল জাহাজের পিঠে। 2টা ডেরেকের উপরে ঝুলানো ছিল। কিন্তু দেখলাম যে মোটর বোট ডেরেকের সাথে আঘাত খাইতে খাইতে মোটর বোট 3 টুকরা হইয়া জাহাজের পিঠে পড়ে আছে। আমাদের জাহাজের মাস্তুল, যাতে সব অ্যান্টিনা, ওয়্যারলেস অ্যান্টিনা, রাডার অ্যান্টিনা, ওই মাস্তুল ভেঙে জাহাজের পাশে পানিতে ডুবে আছে। মাস্তুল সাগরের তলায় যায় না এই কারণে, কারণ তার সাথে অনেকগুলো মোটা মোটা কেবেল ছিল, ওয়্যারলেস সংযোগ কেবল, রাডার সংযোগ কেবেল। ওই কেবেলের কারণে মাস্তুল পানিতে ডুবে যায়নি, সাগরে ডুবে মানে জাহাজের পাশেই আছে। তারপরে আমরা
আস্তে আস্তে আমাদের রিপেয়ারিং কাজ শুরু করলাম। একটা ডিঙ্গি নৌকা ছিল, ওইটা কীভাবে যেন একটু রক্ষা পাইছে, ওইটা ভাঙে নাকি। যাক, পরবর্তীতে আমরা আফ্রিকার পশ্চিম উত্তর কর্নারিকে পৌঁছলাম। ওই দেশটার নাম হলো সেনেগাল। সেনেগালের রাজধানী ডাকার। এটা অনেকে ড্যাকার বলে, ড্যাকার। সেনেগালের রাজধানী ঢাকার। ফ্রান্স থেকে সাবমেরিনগুলো ওরা ফ্রান্সের কর্তৃপক্ষ ড্যাকারে পৌঁছে দিয়ে গেল। আমরা ড্যাকারে সাবমেরিনের দায়িত্ব নিয়ে আবার দেশের উদ্দেশ্যে রওনা হইলাম। পথে আফ্রিকার পশ্চিম উপকূলে একটা ছোট দেশ, মুসলিম মেজরিটি, দেশটার নাম গাম্বিয়া। আমাদের জাহাজের একটা সমস্যা ছিল যে আমাদের জ্বালানি ডিজেলের বড় ট্যাঙ্ক ছিল না। ছোট ট্যাঙ্কে আমরা যতটুকু জ্বালানি নিতে পারতাম তাদের 6-7 দিন চলতে পারত। তারপরেই আমরা প্রয়োজনে কোনো নিকটবর্তী বন্দরে গিয়ে আবার জ্বালানি নিতাম। গাম্বিয়া গেলাম জ্বালানি নিতে। গাম্বিয়া যাওয়ার পরে এক বৃদ্ধ মহিলা, হাতের তসবি, মাথায় ঘোমটা আছে, হাতের তসবি, উনি এসে বললেন কি, ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে বলতেছেন যে আমি পাকিস্তানি জাহাজ দেখবো, জাহাজের ভিতরে যাব। তো আমরা বৃদ্ধ মহিলা, ওনাকে অনেক সম্মানের সাথে জাহাজে আসতে দিলাম। উনি সারাক্ষণ তসবিতে উনি কী যেন পড়েই যাচ্ছেন। আমাদের কাছে একটু আশ্চর্য লাগলো যে উনি এরকম ইসলামপন্থী মহিলা আবার আমাদের জাহাজে আসলেন, উনি লজ্জাবোধ করতেছেন না। যাক, উনি যতটুকু দেখতে চাইছে আমাদের জাহাজ ভিজিট করাইলাম। তারপর আমাদের জ্বালানি নেওয়া শেষ হইলে আমরা গাম্বিয়ার থেকে আবার পুনরায় রওনা হইলাম। ধীরে ধীরে আমাদের নষ্ট জিনিসগুলোকে রিপেয়ার করতে চেষ্টা করি। সাবমেরিনের ক্রু ওনারা আমাদের জানাইলেন যে আমাদের সাবমেরিনের ভিতরে আমরা রুটি তৈরি করতে পারি না, আপনারা কিছু রুটি আমাদের দেন। তা আমাদের জাহাজ থেকে রুটি তৈরি হলো জাহাজের ভিতরে, সাবমেরিনকে রুটি দেব। কিন্তু সাগর তখনও অনেক উতাল পাতাল, সাবমেরিন আমাদের জাহাজের কাছে আসতে পারে না। কমপক্ষে 300-400 গজ দূরে থাকতে হয়, কারণ জাহাজের ঢেউয়ের কারণে যদি সাবমেরিন এবং জাহাজের মধ্যে কোনো আঘাত খায় তাইলে সাবমেরিন ড্যামেজ হয়ে যেতে পারে। যে কারণে আমরা একটা ডিঙ্গি নৌকাতে রুটি নিয়ে ডাইরেক্টের সাহায্যে, যেটাকে সাধারণ বাংলা বলে কপিকলের সাহায্যে ডিঙ্গি নৌকা সাগরের রাখা মাত্রই জলের স্রোত ডিঙ্গি নৌকাকে এমন টান দিল যে ডিঙ্গি নৌকা কাত হইয়া পানিতে ডুবে গেল। কিন্তু ডিঙ্গি নৌকার রশি আমাদের জাহাজের কপিকলে আটকান। এখন ডিঙ্গি নৌকার স্রোতের কারণে যেতেও পারতেছে না, আবার আমাদের জাহাজে উঠাইতেও পারতেছি না। অর্ধেক ডিঙ্গি নৌকা পানিতে ডুবে গেছে। তারপরে দেখলাম কি, স্রোতের কারণে ডিঙ্গি নৌকার অর্ধেক স্রোতের সাথে চলে গেল, আর অর্ধেক আমাদের জাহাজের সাথে ঝুলিয়ে রইল। দুঃখের বিষয়, সাবমেরিনের ক্রুদের আমরা রুটি খাওয়াইতে পারলাম না, রুটি সাগরে চলে গেল।
আজকের গল্প এখানে শেষ করি। আজকের জন্য গল্প এখানে শেষ। আমার বাবার অনেক 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 গল্প, তার গল্প আমি যদি প্রতিদিন আপনাদেরকে শোনাই তাও শেষ হবে না। তো ভাবছি আপনাদের তো অনেকেরই হয়তো বাবা নেই, বাবার কাছ থেকে এত সুন্দর করে গল্প শোনার ভাগ্যও সবার হয় না। তো আমরা ছোট থেকে বড় হয়েছি ভাত খাওয়ার সময় বাবার প্রচুর গল্প শুনতে শুনতে, রাতে ঘুমাতাম মায়ের গল্প শুনতে শুনতে। আমার মেয়েরাও বড় হয়েছে আমার মায়ের কাছে শুয়ে নানুর গল্প শুনতে শুনতে বড় হয়েছে। গল্প শোনার প্রবণতাটা বা প্রচলিত প্রথাটা বর্তমানে আমাদের সমাজে নাই বললেই চলে। বাচ্চারা এখন আর গল্প শুনতে চায় না, ঘুমানোর আগ পর্যন্ত তারা মোবাইলে গেম খেলতেই বেশি পছন্দ করে। তো আপনাদের বাসায় যদি মুরব্বিরা থাকে, বাচ্চাদেরকে তাদের সংস্পর্শে বেশি রেখে তাদের জীবন অভিজ্ঞতার নানা রকমের গল্প শুনিয়ে বাচ্চাদেরকে কল্পনাপ্রবণ বা স্বপ্নবিলাসী করে তুলতে পারেন। গল্প কিন্তু আমাদের জীবনের অনেক জরুরি একটা অংশ। আপনারা আমার বাবাকে দেখেই বুঝতে পারছেন আমার বাবা যেহেতু সুন্দর করে গল্প করতে পারে, আমি উত্তরাধিকার সূত্রে এই গুণটাই পেয়েছি বাবার কাছ থেকে। তো ভালো থাকবেন সবাই, আগামীকাল নতুন গল্প নিয়ে আবার আসবো।